দুটো মামলা, আরেকটি মামলা ছিল জুলাই মাসে গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে গুম, খুন ও গণহত্যার সাথে জড়িত সেনা কর্মকর্তাদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছিল এবং ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তাদেরকে আবারও সেনানিবাসের অস্থায়ী কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে অ্যাডভোকেট তাজুল ইসলাম তার আজ ব্রিফিংয়ে বলেছেন যে তাদেরকে মৃত্যুদণ্ড বা ফাঁসির কোনো নির্দেশনা রয়েছে নাকি, তারা আসলে শুধুমাত্র বিচারিক নিয়মেই অপরাধ থেকে নিশ্চিহ্ন হচ্ছে এবং সেনা প্রধানের কাছে তারা আবার আশ্রিত হচ্ছে এবং তারা কি দেশ থেকে আবারও অন্যান্য অপরাধীদের মতোই লাপাত্তা হবে? শুধুমাত্র জাতিকে ধোঁকা দেওয়ার জন্যই কি তাদেরকে আদালতে তোলা হয়েছিল? কি হতে যাচ্ছে এই 15 সেনা কর্মকর্তার ভবিষ্যৎ? বিস্তারিত আপডেট থাকছে রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, সেটার অভিযোগে দুটো মামলা। আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল। এই তিনটি মামলায় 8ই অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে আপনারা এত কথা বলে তার প্রেক্ষিতে আজকে এই তিনটি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত টোটাল এই কতজন 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 20 নভেম্বর। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিকটিমকে 2016 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল 24 জন। সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের মধ্যে 3 জনকে আজকে হাজির করা হয়েছিল, বাকি 10 জন পলাতক আছেন। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20 নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন 7 দিনের সময় দিয়ে। তৃতীয় মামলাটি ছিল রামপুরায় 18 এবং 19 জুলাই 2024 সালে গুলি করে, বিশেষ করে ওইখানে কিছু বিজিবি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন, মোট 28 জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারকে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন, এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। ওনাদেরকে কি গ্রেফতার করা হয়েছে না ওনারা আত্মসমর্পণ করলেন? ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে আজকে আদালতে উপস্থিত করেছে। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবেন। অনলাইনে শুনানির ব্যাপারে একটা বলুন। আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি। তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন, করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি অনুষ্ঠিত হবে। কোন কারাগারে যাবেন? আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে, সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে, আইন নির্ধারিত পন্থায় সেটা নির্ধারিত হবে। আমরা আগেও বলেছি এই ব্যাপারে, আজকে নতুন করে কিছু বলতে। অনলাইনে হাজিরা দেওয়ার সুযোগ আছে কি? সেটা আদালত নির্ধারণ করবেন, সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন, যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে, সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে, সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে। বাকি বিষয়গুলো কারাগারের বিষয় আছে। কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের, অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। ভাই একটা বিষয় যে এই বিষয়ে যে সুবিধা কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই 15 সেনা কর্মকর্তাদেরকে 5 স্টার কারাগারে রাখা হলো, অথচ তারা যে গুম করেছিলেন তাদের কাছ থেকে যদি আপনারা শোনেন আয়নাঘরের সেই ভয়াবহ বিধ্বস্ততা, তাহলে এই 15 সেনা কর্মকর্তাদেরকে অবশ্যই এইরকম আয়নাঘরের মতোই কারাগারে রাখা উচিত ছিল। তবে আমরা গুম থেকে ফিরে আসা ওই মানুষগুলোর কথা, এই 15 সেনা কর্মকর্তাদের দ্বারা নির্যাতিত গুমের শিকার মানুষের কাছ থেকে জানবো কি ভয়াবহ চিত্র। আয়নাঘর, তার আগের নাম ছিল ব্ল্যাক হোল। আমি আজমি হাসিন, কর্নেল হাসিন আমরা একসাথেই একই সময় ছিলাম। ইকবাল সাহেব আমরা এই 4 জন একই পিরিয়ডে ছিলাম। আপনাদের সবাই একই বিল্ডিংয়ে জিআইসির 2-3টা ব্লক আছে, ওখানে ছিলাম। এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি। এটা আমাদের সেকেন্ড জীবন। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ রাখা হয় তাহলে বুঝবেন যে আমি তার কি অবস্থা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি আমার দীর্ঘায়িত করব না। এবং আজকে যে আমি এই দিনটা দেখতে পেরেছি আমরা, এটা আপনাদের জন্য এবং বাংলাদেশ জনগণের প্রেশারের জন্য, যে কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির, আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার, আর্মি এর জন্য দায়ী না। যে আর্মির বলে যে আর্মির খারাপ, এটা ভুল করছে। এটা কিছু কতিপয় কি বলবো করাপ্টেড কিলার্স, দে আর দ্য ওয়ান্স হু আর দ্য ভিকটিমস টু পারপিট্রেটার্স। আর আমি এটাই লাস্টে বলবো, আরো অনেক পারপিট্রেটার্স ফ্রি আছেন আমাদের কেসের সবার সাথে। ওদেরকে যেন এনে একইভাবে এবং প্রিজন ভ্যানে এনে, এসি রুমে এনে, অফিসার্স মেসের খাওয়া খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয়, তার চেয়েও কঠিনভাবে রাখা হয়। বিকজ দে হ্যাভ কমিটেড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। এইটা একটা UN গ্রেভ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি একটা ক্লজই আছে। আমি আর দুর্ভাগ্য করবো না, আমি আজমিকে বলবো আমার ছোট ভাই এসে কিছু বলতে। ধন্যবাদ। ছোট ভাই না, বন্ধু। মিস্টার জেনারেল আজমি, আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। সেটা হচ্ছে এই
সামরিক কর্মকর্তাদের যারা আইনজীবী ছিলেন তারা এখানে ব্রিফ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে যে বিশেষ সি সংযুক্ত হয়েছে সেই অনুযায়ী তারা চাকরিতে থাকতে পারেন না, আইন অনুযায়ী। কিন্তু তিনি বলেছেন যে এটি তাদের বেলায় অ্যাপ্লিকেবল নয়, অপরাধ যখন হয়েছিল ওই সময়ের আইন অনুযায়ী তাদের চাকরিতে আমি আমার কথা শেষ করে নিই, তারপরে বলেন। এটা আমাদের একটা প্রশ্ন। রেট্রোস্পেক্টিভ হবে। আচ্ছা, প্রথমে হলো আমি একটা সংশোধন করছি, মারুফ ইবনে ভেরি ওল্ড ফ্রেন্ড, নট, আমি ছোট ভাই না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি একজন ভিকটিম হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে আদালতের, তাদের সবাইকে না হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা, আইসিটি টিম, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল, ওনারা দিনরাত কাজ করেছেন, তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুটা কথা বলতে চাই। প্রথম কথা হলো যে আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি। আমি প্রতিহিংসা পরায়ণ নয়, আমি জিজ্ঞাসা পরায়ণ নয়, আমার কোনো হিংসা নেই। আমার এটা নিয়ে সেনা কর্তৃপক্ষের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে, আমি মামলা করব কি করব না। আমি ডিসেম্বরে করেছি, আপনারা হয়তো জানেন না। জানুয়ারিতে কিন্তু এই 5 জন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে, তারা তখন থেকে পলাতক। এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয়, এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট। আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। আমি চাই তারা সুবিচার পাক, তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইবো। আমি চাই না তাদের কোনো অবিচার হোক। যে যতটুকু করেছে তার ততটুকু পাওনা সে যেন পেয়ে যায়, বাকি আখিরাতের কথা পরে থাকবে। আমার দ্বিতীয় মেসেজ হলো, যেটা আমার আগে বলে গেছেন, আমি আজকে সকালেও স্ট্যাটাস দিয়েছি, এই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে। আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। একটা প্রতিষ্ঠানের 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুচ্ছা রটানো কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। আপনাদের মনে রাখতে হবে যে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল, জাতির পাশে ছিল। 5ই আগস্ট বিপ্লব কতটা কি হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।